ভেস্তে গেল ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। দীর্ঘ 21 ঘন্টার বৈঠকে হয়নি সমঝোতা। যুদ্ধে আমেরিকা জয়ী হয়েছে দাবি ডোনাল্ড ট্রাম্পের। ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে বিশ্বজুড়ে তীব্র বিক্ষোভ। ফিলিস্তিন, লেবানন ও ইরানের সমর্থনে কর্মসূচি থেকে 5 শতাধিক গ্রেপ্তার। দীর্ঘ স্থবিরতা কাটিয়ে অবশেষে বাংলাদেশের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। জুন থেকে নতুন করে কর্মী যাওয়ার সম্ভাবনা। এবং আফগানিস্তানের হেরাত প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের অতর্কিত হামলায় নিহত অন্তত 11, আহত 15 জন, সন্দেহভাজন 1 জন গ্রেপ্তার। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিফা। দীর্ঘ 21 ঘন্টায় আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ছেড়েছে 2 দেশের প্রতিনিধি দল। পরমাণু, হরমুজ প্রণালী সহ একাধিক বিষয়ে মতপার্থক্যের কারণে চুক্তি সম্ভব হয়নি বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে চুক্তি না হলেও যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এদিকে চলমান আলোচনার মাঝে লেবানন ও ফিলিস্তিনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। 1979 সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এবং ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতারা মুখোমুখি বৈঠক করলেন পাকিস্তানের ইসলামাবাদে। ঐতিহাসিক আলোচনায় যুদ্ধবন্ধের সম্ভাবনা থাকলেও সেই ক্ষীণ সম্ভাবনাও ভেস্তে গেল উভয় পক্ষের দর কষাকষি আশানুরূপ না হওয়ায়। দীর্ঘ 21 ঘন্টার আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা 21 ঘন্টা ধরে ইরানিদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, এটাই ভালো খবর। খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি এবং আমি মনে করি এটা যুক্তরাষ্ট্রের জন্য যতটা না খারাপ খবর তার চেয়ে অনেক বেশি খারাপ খবর ইরানের জন্য। সুতরাং আমরা চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। তবে যুক্তরাষ্ট্র আলোচনা ছাড়ার অজুহাত খুঁজছে বলে জানিয়েছে তেহরান। ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনই দাবি করেছে ফার্স নিউজ এজেন্সি। পরবর্তী দফা আলোচনার জন্য ইরানের কোনো পরিকল্পনা নেই বলেও উল্লেখ করা হয়। ইসলামাবাদে চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি হবে কিনা তা নিয়ে তার কিছুই যায় আসে না বলেও উল্লেখ করেন তিনি। শনিবার ফ্লোরিডার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করার আগে চুক্তি সংক্রান্ত প্রশ্নের জবাবে একথা বলেন ট্রাম্প। এদিকে চলমান আলোচনার মাঝেই দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। এ নিয়ে চলমান সংঘাতে দেশটির মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2000। এমনকি মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায়ও ইসরায়েলি হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। এছাড়া লেবানন ইস্যুতে আরও কঠোর হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহর অস্ত্র নিরস্ত্রীকরণ ছাড়া লেবাননে শান্তি চুক্তি করার কথা অস্বীকৃতি জানিয়েছেন নেতানিয়াহু। আব্দুল মালেক, আরটিভি। ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে এবং ফিলিস্তিন, লেবানন ও ইরানের সমর্থনে বিশ্বজুড়ে তীব্র বিক্ষোভ চলছে। যুক্তরাজ্যের লন্ডনেও ফিলিস্তিন অ্যাকশন গ্রুপের নিষিদ্ধকরণের বিরোধিতায় হওয়া বিক্ষোভে কমপক্ষে 523 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে ইসরায়েলেও। বিক্ষোভকারীরা গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করা এবং লেবাননে হামলা বন্ধের জোরালো দাবি জানিয়েছে। গভীর উদ্বেগ প্রকাশ করছেন আঞ্চলিক যুদ্ধের মাত্রায় ছড়ানো আশঙ্কায়ও। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়া যুবক, বৃদ্ধ, মহিলা সব শ্রেণীর মানুষকে আটক করছে লন্ডন পুলিশ। ফিলিস্তিনি অ্যাকশন এইড গ্রুপকে নিষিদ্ধকরণের বিরোধিতা করে যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত বিক্ষোভ থেকে 523 জনকে গ্রেফতার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন জানানোই এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ। লন্ডনের উচ্চ আদালত ফিলিস্তিনপন্থী এই গ্রুপকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে দেওয়া নিষেধাজ্ঞা বেআইনি বলে এক রায়ে উল্লেখ করেছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনার মাঝেও লেবাননের হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে লেবাননে। এ অবস্থায় হিজবুল্লাহর সমর্থনে আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবানন ইসরায়েলের আলোচনার প্রতিবাদে হাজার মানুষ জড়ো হয়েছে। মধ্য বৈরুতে লেবাননের সরকারি দপ্তরের বাইরে অংশ নেয় তারা। এমনকি বিভিন্ন স্থানে নিহতদের লাশ নিয়েও মিছিল করেছে লেবানিজরা। বিক্ষোভ হয়েছে খোদ ইসরায়েলেও। তেল আবিবের হাবিমা স্কোয়ারে জড়ো হয়ে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখা এবং লেবাননের অভিযান বন্ধ করার দাবি জানায় তারা। বিক্ষোভে নেতানিয়াহু ও ট্রাম্পের নিন্দা করে যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক চুক্তির মাধ্যমেই নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বিক্ষোভকারীরা। আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে হাজার হাজার বিক্ষোভকারী ফিলিস্তিনের সমর্থনে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। প্রতিবাদ ছড়িয়েছে ইউরোপের বিভিন্ন দেশেও। নেদারল্যান্ডের হেগেও মার্কিন দূতাবাসের বাইরে শত শত বিক্ষোভকারী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রতিবাদ মিছিল করেছে।
এছাড়া জর্ডান, বাহরাইন, ইরাক থেকে শুরু করে ইউরোপের প্যারিস ও বার্লিনেও হাজার হাজার মানুষ অংশ নিয়েছে এই বিক্ষোভে। আব্দুল মালেক, RTV। পারমাণবিক ইস্যুতে ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের এত উদ্বেগের কারণ শুধু কি অস্ত্র নাকি ভূরাজনৈতিক আধিপত্য? হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ আর চীন ও রাশিয়ার সাথে তেহরানের সখ্যতা মার্কিন বলয়কে ফেলছে বড় চ্যালেঞ্জের মুখে। আজহার স্বপ্নের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইরানের পারমাণবিক ইস্যুকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে তা এখন আর শুধু আঞ্চলিক সংকট নয়, এটি পরিণত হয়েছে বৈশ্বিক শক্তির ভারসাম্যের এক বড় পরীক্ষায়। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান। এই দুই শক্তির সরাসরি মুখোমুখি অবস্থান পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ভাবুন তো, ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সমস্যা আসলে কোথায়? পৃথিবীতে তো এর আগেও পারমাণবিক শক্তিধর দেশ রয়েছে, তাহলে ইরানকে নিয়ে এত উদ্বেগ কেন? প্রশ্নটা জটিল মনে হলেও এর উত্তর লুকিয়ে আছে ভূরাজনীতির গভীরে। সাম্প্রতিক সংঘাতে অনেক বিশ্লেষকই বলছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তার আগের মতো প্রভাব ধরে রাখতে পারছে না, বরং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ডোনাল্ড ট্রাম্পকে কৌশলগতভাবে পিছু হটতে হয়েছে বলেই ধারণা তৈরি হয়েছে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই শক্তিধর দেশকে চাপে ফেলা? নিরাপত্তা বিশ্লেষকদের মতে এর পিছনে সবচেয়ে বড় কারণ অস্ত্র নয়, বরং অবস্থান। মধ্যপ্রাচ্য হলো বিশ্বের জ্বালানি সরবরাহ এবং বাণিজ্য রুটের কেন্দ্র, আর এই অঞ্চলের কেন্দ্রে দাঁড়িয়ে আছে ইরান, বিশেষ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের বড় একটি অংশের তেল পরিবহন হয়। এই রুটের উপর প্রভাব মানেই বৈশ্বিক অর্থনীতির উপর প্রভাব। শুধু তাই নয়, ইরানের আরেকটি বড় শক্তি হলো তার কৌশলগত মিত্রতা। রাশিয়া এবং চীন, এই দুই বৈশ্বিক শক্তির সঙ্গে ইরানের সম্পর্ক সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। যদিও এটি আনুষ্ঠানিক সামরিক জোট নয়, তবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সহযোগিতা অনেকটাই শক্তিশালী। এই সম্পর্কের ফলে ইরান শুধু আন্তর্জাতিক সমর্থনই পায়নি, বরং পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ মোকাবেলায় বিকল্প অর্থনৈতিক পথও তৈরি করতে পেরেছে। জ্বালানি বাণিজ্য, প্রযুক্তি সহযোগিতা এবং কৌশলগত সমর্থন সব মিলিয়ে এই জোট এখন এক নতুন শক্তির কেন্দ্রতে পরিণত হয়েছে। অন্যদিকে রাশিয়া ও চীনের জন্যও ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজার, সমুদ্রপথ এবং আঞ্চলিক প্রভাব সবকিছুর ক্ষেত্রেই ইরান একটি গুরুত্বপূর্ণ অংশীদার। ফলে এই সম্পর্ক একতরফা নয়, বরং পারস্পরিক স্বার্থের উপর দাঁড়ানো। এই নতুন সমীকরণকে অনেক বিশ্লেষকই বলছেন মাল্টিপোলার ওয়ার্ল্ড, যেখানে আর একক কোনো শক্তির আধিপত্য নেই, বরং তৈরি হয়েছে একাধিক শক্তি কেন্দ্র। আর এই পরিবর্তনই যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি বিশ্ব নতুন এক শক্তির যুগে প্রবেশ করছে, যেখানে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য শেষ হয়ে যাচ্ছে, আর ইরান, রাশিয়া ও চীনের নতুন সমীকরণে কি গড়ে তুলছে ভবিষ্যতের বিশ্ব রাজনীতি? আজহার স্বপ্নীল, RTV। দীর্ঘ স্থবিরতা কাটিয়ে অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। জুন থেকে দেশটিতে নতুন করে কর্মী যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ খবরে প্রবাসীরা খুশি হলেও তাদের দাবি সিন্ডিকেট মুক্ত ব্যবস্থাপনা, পাশাপাশি কাজের সুষ্ঠু পরিবেশও চান তারা। মালয়েশিয়ার প্রতিনিধি SS সৌরভ এর রিপোর্ট জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। প্রায় 2 বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কাটছে অনিশ্চয়তার মেঘ। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে যখন বিকল্প বাজার খোঁজা জরুরি হয়ে পড়ে, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে শিগগিরই সিন্ডিকেট মুক্ত কর্মী পাঠানোর আশা করছে সরকার। এ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণমন্ত্রী মোহাম্মদ আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। আমরা ধরে নিতে পারি যে সকল সমস্যা আছে, এটা ইনশাআল্লাহ আমাদের দুই দেশের কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ খুব অতি সত্বরই এটা সমাধানের দিকে যাবে। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে কর্মী নিয়োগের পাশাপাশি অনথিভুক্ত বাংলাদেশিদের বৈধকরণ এবং গ্র্যাজুয়েটদের দীর্ঘমেয়াদে থাকার বিষয়েও আলোচনা হয়। বিএনপি সেই সরকার যার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শ্রম বান্ধব নীতিমালায় বিশ্বাস করেন। সরকারের এই তৎপরতাকে স্বাগত জানালেও সাধারণ প্রবাসীদের মনে রয়েছে বেশ কিছু শঙ্কা। বিশেষ করে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়া এবং কাজের নিশ্চয়তা চান তারা। আমরা চাই সিন্ডিকেট মুক্ত একটি কলিং। আমি চাই এই কলিংয়ে যারা বাংলাদেশ থেকে আসবে তারা সুন্দরভাবে আইসা জানি কোম্পানিতে কাজটা পায়। চেষ্টা করবেন যে অবৈধ
শ্রমিকগুলো যদি বৈধ করতে পারেন তাহলে জনগণ বা প্রবাসীর যেই লোকজন খুব আনন্দ পাইতো আর কি। সবকিছু ঠিক থাকলে দেশটিতে কর্মী পাঠানো শুরু হতে পারে আগামী জুনেই। শিক্ষা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারেও নতুন দ্বার খোলার প্রত্যাশা দুই দেশের। সিন্ডিকেট মুক্ত বাজার এবং দক্ষ কর্মী পাঠানোর মাধ্যমেই রেমিটেন্সের চাকা সচল রাখা সম্ভব মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, RTV। আফগানিস্তানের হেরাত প্রদেশে পিকনিক স্পটে বন্দুকধারীদের অতর্কিত হামলায় নিহত হয়েছেন অন্তত 11 জন। শুক্রবার ছুটির দিনে এঞ্জেল জেলার একটি শিয়া মাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন নারীসহ আরও অন্তত 15 জন। স্থানীয় প্রশাসন জানায়, মোটরসাইকেলে আসা অজ্ঞাত বন্দুকধারীরা হঠাৎ সাধারণ মানুষের উপর গুলি চালায়। হতাহতরা মূলত সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের। শুরুতে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 7 জন। এখনও কোনো গোষ্ঠী এই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেনি। তবে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে তালেবান নিরাপত্তা বাহিনী। প্রয়াত হলেন ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, অসংখ্য কালজয়ী গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে। রোববার মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। ভারতীয় সঙ্গীত জগতের এই কিংবদন্তি গায়িকার বর্ণাঢ্য জীবন তুলে ধরছেন মারজান ইরফান। ভারতীয় সঙ্গীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোসলে। 1933 সালে সঙ্গীতাশ্রয়ী মঙ্গেশকর পরিবারে তার জন্ম। মাত্র 9 বছর বয়স থেকেই পেশাদার গান গাওয়া শুরু করেন তিনি। 1943 সালে চলচ্চিত্রের প্রথম গান রেকর্ড করার পর 1950-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন। বড় বোন লতা মঙ্গেশকরের ছায়ায় ঢাকা না পড়ে নিজস্ব গায়কী ঢঙে তিনি কয়েক দশক ধরে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন। আশা ভোসলের ব্যক্তিগত জীবন ছিল বেশ নাটকীয়। মাত্র 16 বছর বয়সে পরিবারের অমতে নিজের ব্যক্তিগত সচিব গণপতরাও ভোসলেকে বিয়ে করেন তিনি। তবে শ্বশুরবাড়ির দুর্ব্যবহারের কারণে তিনি সেই সম্পর্ক ত্যাগ করেন। পরবর্তীতে 1980 সালে বিখ্যাত সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। 1994 সালে RD বর্মনের মৃত্যু পর্যন্ত তারা একসাথেই ছিলেন। 8 দশকের বেশি সময় ধরে সঙ্গীতাঙ্গনে সক্রিয় ছিলেন আশা ভোসলে। পিয়া তু আব তো আজা, কজরা মোহাব্বত আলা বা দিল চিজ ক্যা হে এর মতো অসংখ্য জনপ্রিয় গানের জন্য তিনি জাতীয় স্বীকৃতি লাভ করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি 7 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার প্রস্থান যেন ভারতীয় সঙ্গীতের একটি স্বর্ণালী অধ্যায়ের ইতি টানল। সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তার শেষকৃত্য। মারজান ইরফান, RTV। ইরাকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে নিজার আহমেদিকে। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন আক্রমণে সাদ্দাম হোসেনের পতনের পর তিনি ইরাকের 6ষ্ঠ রাষ্ট্রপ্রধান হলেন। এই নির্বাচনের মাধ্যমে দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক অচল অবস্থার অবসান ঘটল। প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান PUK থেকে মনোনীত আহমেদি শনিবার দ্বিতীয় দফার ভোটে 227টি ভোট পেয়ে জয়ী হন। তিনি স্বতন্ত্র প্রার্থী মুসান্না আমির নাদেরকে পরাজিত করেন, যিনি মাত্র 15টি ভোট পেয়েছেন। ভোটের পর পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আহমেদি ইরাক ফার্স্ট নীতিতে অবিচল থাকার প্রতিশ্রুতি দেন। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধ চলাকালীন ইরাককে লক্ষ্য করে চালানো হামলারও নিন্দা জানান তিনি। القرار الوطني العراقي وصون سيادة بلدنا وتعزيز أمنه। গাজার ধ্বংসস্তূপের মাঝে খোলা আকাশের নিচে তাঁবুতে বসবাস করা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে জাতিসংঘ। দক্ষিণ গাজার খান ইউনিসে তাঁবুর বিকল্প হিসেবে ফাইবার গ্লাসের তৈরি বিশেষ হাউজিং ইউনিট স্থাপন করেছে UNDP। সংশ্লিষ্টরা জানান, তীব্র শীত, বৃষ্টি আর মানবেতর জীবন থেকে সুরক্ষা দিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও ঘরবাড়ি হারানো মানুষের কাছে এটি স্থায়ী সমাধানের বিকল্প নয়, তবুও এই প্রতিকূল সময়ে একেই বড় অবলম্বন হিসেবে দেখছেন গাজার বাসিন্দারা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট।
ধ্বংসস্তূপের মাঝে দীর্ঘদিনের মানবেতর তাঁবু জীবনের অবসান ঘটতে যাচ্ছে গাজার এই বাস্তুচ্যুত পরিবারগুলোর। দক্ষিণ গাজার খান ইউনুসে ফাইবার গ্লাসের তৈরি বিশেষ হাউজিং ইউনিট স্থাপন করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। গাজার পরিবারগুলো অত্যন্ত মানবতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মৌলিক সেবার অভাব প্রকট হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে প্রায় 20 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত অবস্থায় অত্যন্ত সাধারণ মানের এবং অস্থায়ী আশ্রয়ে দিন কাটাচ্ছেন। আমরা যখন গাজা পুনর্গঠন পুনরুদ্ধারের পরিকল্পনা করছি, তখন এই ইউনিটগুলো অত্যন্ত প্রাথমিক ও সাময়িক একটি সমাধান মাত্র। তবু আমার পেছনে আপনারা যা দেখছেন তা এখানকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গাজার মানুষগুলোর মানবিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখবে এবং শীতের সময় সুরক্ষা দিতে সাহায্য করবে। খান ইউনিসের পশ্চিমে আল মোহারারাত নামক এলাকায় সারি সারি বসানো এই ইউনিটগুলো সাধারণ তাঁবুর চেয়ে অনেক বেশি টেকসই। স্থায়ী আবাসের অভাব পূরণ করতে না পারলেও যুদ্ধের তাণ্ডবে ঘরবাড়ি হারানো ফিলিস্তিনিদের জন্য এটি এক সাময়িক স্বস্তি। এই তাঁবুগুলো গাজা উপত্যকায় আগে ব্যবহৃত কাপড়ের তাঁবুর চেয়ে উন্নত মানের উপাদান দিয়ে তৈরি, তাই এগুলো গ্রীষ্মের প্রচণ্ড তাপ এবং শীতের তীব্র ঠান্ডা থেকে সুরক্ষা দিবে। সেই সঙ্গে ফিলিস্তিনি পরিবারগুলোর নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তাও নিশ্চিত করবে। আমাদের ঘরবাড়ি পুরো ধ্বংস হয়ে গেছে, একদম মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে। তাই আমরা ঘরবাড়ি হারিয়ে তাঁবুতে আশ্রয় নিয়েছিলাম। সাধারণ তাঁবুতে শীতকালে হাড় কাঁপানো ঠান্ডা আর গ্রীষ্মে প্রচন্ড গরম লাগে। ফাইবার গ্লাসের এই তাঁবুগুলো ভালো, তবে এগুলো কোনোভাবেই একটি স্থায়ী বাড়ির বিকল্প হতে পারে না। তবুও এটি আমাদের অন্তত কিছুটা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে। প্রচণ্ড শীত আর বৃষ্টির মধ্যে মানবেতর জীবন কাটানো পরিবারগুলোর জন্য আপাতত এই ফাইবার গ্লাস ঘরগুলোই বড় আশ্রয়। তবে স্থায়ী শান্তি আর নিরাপদ ছাদের অপেক্ষায় প্রহর গুনছেন কয়েক লাখ গাজাবাসী। গাজার পুনর্গঠন শুরু হওয়া এবং গাজাবাসী নিজ বাড়িতে ফিরতে পারার আগ পর্যন্ত এটি সাময়িক সমাধান। আমরা এখানে আশ্রয় নিয়ে অন্তত কিছুটা স্বাভাবিক জীবন কাটাতে পারবো। সাধারণ তাঁবুর মতো এগুলো শীতের তীব্র বাতাস বা ঝড়ে বারবার উড়ে যাবে না। ইউএনডিপির এই প্রকল্প গাজায় মানবিক মর্যাদাকে কিছুটা পুনরুদ্ধার করার চেষ্টা করছে। তবে ধ্বংসপ্রাপ্ত গাজাকে পুনর্গঠন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইমতিয়াজ আহমেদ, RTV। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির অধীনে নিরাপত্তা জোরদার করতে সৌদি আরবকে সামরিক বাহিনী ও যুদ্ধ বিমান পাঠিয়েছে পাকিস্তান। শনিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান থেকে সামরিক বাহিনী ও যুদ্ধ বিমান তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ইরানের হামলায় গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং একজন সৌদি নাগরিক নিহত হওয়ার পর এই বিমানগুলো পাঠানো হয়। এদিকে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সৌদি আরবের কাছে $5 বিলিয়ন নতুন ঋণ এবং তেল আমদানিতে আর্থিক সুবিধার মেয়াদ আরও 5 বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সম্প্রতি সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল জাদানের এক উচ্চ পর্যায়ের পাকিস্তান সফরের মাধ্যমে এই ঘোষণা আসে। অনুপ্রবেশকারীরা ব্যাগ গুছিয়ে রাখার হুঁশিয়ারি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথাও বলেন মোদী। শনিবার পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, মুর্শিদাবাদের জঙ্গিপুর আর বাঁকুড়ার কুশমুন্ডিতে জনসভাকালে এমন মন্তব্য করেন মোদী। এ অঞ্চলে ক্ষমতায় থাকা তৃণমূলকে লক্ষ্য করে ভাষণ দেন তিনি। বলেন, 15 বছরের তৃণমূল দুঃশাসনের অবসান ঘটাতে হবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে একই দিনে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় ওন্দা ও ছাতনা এবং পুরুলিয়ার বাঘমুন্ডিতে জনসভা করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া মেদিনীপুরের কেশিয়ারি, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আসন্ন ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুমকিতে টুর্নামেন্ট চলাকালীন অচল অবস্থার মুখে পড়তে পারে আয়োজক শহরটি। মূলত সোফি স্টেডিয়ামে প্রায় 2000 কর্মী কাজের উন্নত পরিবেশ এবং অভিবাসন সংস্থা ICE এর নজরদারি বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন। শ্রমিক ইউনিয়নের দাবি, ফিফাকে অবশ্যই ICE এর উপস্থিতি নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করতে হবে এবং কর্মীদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।
আগামী জুন জুলাইয়ে এই ভেন্যুতে বিশ্বকাপের 8টি গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার কথা থাকলেও কর্মীদের এই কঠোর অবস্থানে আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দাবি পূরণ না হলে মেগা এই ইভেন্টের সময় সেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা, যা টুর্নামেন্টের সফলতায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বয়সভিত্তিক ক্রিকেট থেকে আইপিএল, দাপটে ব্যাটিংয়ে কাঁপিয়ে দিচ্ছেন গোটা ক্রিকেট বিশ্বকে। কোনো ফ্লুক নয়, একের পর এক খেলে যাচ্ছেন দুর্ধর্ষ সব ইনিংস। মাত্র 15 বছরের এক কিশোর ব্যাট হাতে তুলোধনা করছেন জসপ্রীত বুমরা, জস হ্যাজেলউডদের মতো বোলারদের। প্রতি ম্যাচেই লিখছেন রেকর্ডের গল্প। বৈভব সূর্যবংশী নামক এই বিস্ময় বালকের রেকর্ডের বিস্তারিত থাকছে মুমসাদ দিনুরির রিপোর্টে। আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট খেলতে একজন ক্রিকেটারের বয়স অন্তত 15 বছর হতে হয়। চলতি বছরের 27 মার্চ 15 বছর বয়সে পা রাখেন বৈভব সূর্যবংশী। অর্থাৎ ভারতীয় সিনিয়র দলে খেলতে বয়সের যে যোগ্যতা প্রয়োজন তা ইতিমধ্যেই অর্জন করেছেন এই ক্ষুদে ক্রিকেটার। 200 বছরেরও বেশি পুরনো খেলা ক্রিকেট জন্ম দিয়েছে অসংখ্য বিস্ময়কর প্রতিভার। কালে কালে সচিন, লারা, ওয়ান, ভিভ রিচার্ডসরা অসামান্য প্রতিভায় সমৃদ্ধ করেছেন ক্রিকেটকে। কিন্তু বৈভব সূর্যবংশী বোধহয় এই কিশোর বয়সেই ক্রিকেট প্রতিভায় সবাইকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি এখনো, কিন্তু এরই মধ্যে দখল করে রেখেছেন ক্রিকেটের এক গাদা রেকর্ড। ভারতীয় ব্যাটার হিসেবে তার দখলে রয়েছে দ্রুততম আইপিএল সেঞ্চুরি রেকর্ড। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ফাইনালে তার করা 175 রান, যে কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর। অরুণাচলের বিপক্ষে লিস্টে ক্রিকেটে করেছেন দ্রুততম 150 রান। আইপিএলে সিএসকের বিরুদ্ধে তার করা 15 বলের হাফ সেঞ্চুরিটি জয়েন্ট থার্ড ফাস্টেস্ট। এছাড়া 2024-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিটি ইয়র্ক টেস্টের ইতিহাসে সেকেন্ড ফাস্টেস্ট সেঞ্চুরি। এবারের আইপিএলে জসপ্রীত বুমরার বিপক্ষে প্রথম সাক্ষাতেই হাঁকিয়েছেন ছক্কা। অস্ট্রেলিয়ান লেজেন্ড জস হ্যাজেলউডের এক ওভারে বলে করে হাঁকিয়েছেন 1-6 আর 3-4। বিশ্বসেরা বোলারদের নিয়ে নিয়মিত যেন ছেলে খেলা করছেন সদ্য 15 বছরে পা রাখা এই ব্যাটার। চলতি আইপিএলে 4 ম্যাচে 200 রান করে সর্বোচ্চ রান সংগ্রহ হিসেবে অরেঞ্জ ক্যাপের মালিকও এই প্রোডিজি। বাউন্সার, ইয়র্কার, শর্ট অফ লেন্থ, ফুলার লেন্থ, স্পিন, পেস কিছুতেই কাবু করার জো নেই বৈভবকে। ইয়ান বিশপ, মাইকেল ভন, জস বাটলার, অ্যারন ফিঞ্চ, হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে সাবেক বর্তমান ক্রিকেটাররা এক বাক্যে বলছেন ইনক্রেডিবল ট্যালেন্ট। ভয়ডরহীন ক্রিকেটের সঙ্গে ধারাবাহিকতার মিশেল ক্রিকেট মহলে বর্তমানে চর্চার বিষয়। তবে কি ভারতীয় দলে অভিষেকটা হয়েই যাচ্ছে বৈভব সূর্যবংশীর? সামনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি20 সিরিজ খেলবে ভারত। সূর্যবংশের জাদুতে মহাচ্ছন্ন ভারত যদি আইরিশদের বিপক্ষে তাকে খেলিয়েই দেয়, তবে বৈভব ছাপিয়ে যাবেন গ্রেট সচিন টেন্ডুলকারকেও। মুমসাদ দিনুরি, আরটিভি। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।